গরিব হাউসে চাকরি করতে কেউ চায় না। এই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। শুধু বললাম যে একটা মিডিয়ার 2টা মালিক হতে পারবে না, 3টা মালিক হতে পারবে না, বরং যে কোনো মিডিয়া আসলে প্রথম প্রশ্নটা করা হয় এটার মালিককে, এটা কারা আনতেছে, এরা পয়সাওয়ালা কিনা, এদের পয়সার অবস্থা কী। সুতরাং এই জায়গাটাতে সংস্কারের স্তরটা কোথায় হতে পারে এটা আমাদের ভাবতে হবে। এবং আমি সত্যিকার অর্থে এগুলোর খুব সংস্কারের সম্ভাবনা দেখি না কোনো একটা বিপ্লব ছাড়া। তো বিপ্লব বলতে বোঝাতে চাচ্ছি যে একটা আমূল পরিবর্তনের সিদ্ধান্ত ছাড়া আমরা যে প্রসেসে যাচ্ছি, আমি নিজে একটা সংস্কার কার্যক্রমের সাথে জড়িত ছিলাম, আপনারা জানেন, বহু চেষ্টা করেছি উইদিন রিফর্ম করার জন্য। আসলে উইদিন রিফর্ম আমি দেখেছি অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, এটা খুবই নিয়ার টু ইম্পসিবল। তো এই জন্য প্রথম প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে যে মালিকানার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়াগুলোকে কিভাবে, দেখেন আপনি একটা রিসার্চ করলে দেখবেন এখন কেন মিডিয়াগুলো অনলাইনের দিকে বেশি ঝুঁকছে। একটাই কারণ, মনিটরি রিটার্নটা অনলাইনে ভালো, যার কারণে টেলিভিশনগুলোর মধ্যেও কিন্তু এখন ডিপার্টমেন্ট আকারে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মাল্টিমিডিয়া সাইটটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। 5ই আগস্ট পরবর্তী মিডিয়া হাউসের নিউজ রুমগুলোতে ব্যাপকভাবে কিছু রদবদল হয়েছে। আগে যেখানে দেখা যেত যে হয়তো আওয়ামীপন্থী সাংবাদিকরা আছে, তাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং তাদের পরিবর্তে আনা হয়েছে একটু বিএনপি মনা সাংবাদিকদেরকে গুরুত্বপূর্ণ রোলে এখানে দেওয়া হয়েছে। ওদের মানে হচ্ছে অলমোস্ট এজ দে প্রিপেয়ারিং যে আগামী ইলেকশনের পরে তো হয়তো বিএনপি পাওয়ারে আসবে, সুতরাং এদেরকে রাখাটাই এখন আমাদের জন্য আসলে বেশি নিরাপদ। এদেরকে রাখলে মোটামুটি আমরা তাহলে সেফ থাকবো। কোথায় আমরা আশা করেছিলাম যে হাউসগুলোতে হয়তো মানে অবজেক্টিভ জার্নালিস্ট যারা বলে, যারা আসলেই সাংবাদিকতা নিয়ে চর্চা করে, সাংবাদিকতার যে মূল নীতিগুলা ওইটা তারা ধারণ করে, ওরকম সাংবাদিকদের বদলে তারা এনেছে হচ্ছে যারা রাজনৈতিকভাবে আবারও প্রভাবযুক্ত। তো আমি আসলে এই ধরনের এই চেঞ্জেসগুলো আমরা ডকুমেন্ট করব, এগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এইগুলো নিয়ে না আসলে উই ডোন্ট রিয়েলি work on these, and we won't be able to work on these until we have a law that protects the welfare of journalists. এটা নিয়ে আমরা অনেক বছর ধরে আলোচনা করে যাচ্ছি যে সাংবাদিকদের সুরক্ষার জন্য একটা আইন দরকার, এবং এই আইনটার মধ্যে কিছু কিছু আমাদের সাংবাদিকতার যে মূল নীতিগুলা, সেই মূল নীতিগুলোর আলোকে এই আইনটা আমাদের অবশ্যই প্রয়োজন। এই যে গণমাধ্যমে যে অরাজকতা হয়েছে এবং যেখানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, এর প্রভাব কিন্তু নির্বাচনে পড়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে একটা বিরাট ভূমিকা রেখেছে। এখন তো আমরা গতকালকে দেখলাম আমাদের একজন সাবেক সিইসি তিনি গ্রেপ্তার হয়েছেন, কয়েকদিন আগে আরেকজন সিইসি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি মব আক্রমণের শিকার হয়েছেন, যেটা সম্পূর্ণ ন্যাক্কারজনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়, শাস্তিযোগ্য অপরাধ, এবং যারা এটা করেছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তো এই যে এই ঘটনাগুলো ঘটলো, তার মানে এই সব ব্যক্তিরা আমাদের তিনটা নির্বাচন বিতর্কিত বলা যায়, জালিয়াতি নির্বাচন বলা যায়, মধ্যরাতের নির্বাচন বলা যায়, আমি আর ডামের নির্বাচন, অনেক রকম বিশেষণ ব্যবহার করা হয়, কিন্তু এই গণমাধ্যম তার সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে অনেকগুলো অংশীজনের ভূমিকা লাগে, অনেকগুলো অংশীজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হলেন আমাদের নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, এবং তাদের দায়িত্ব নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করা। আমি তো মনে করি এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের গণমাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচনে যেসব দোষ ত্রুটি এবং যেখানে পক্ষপাতিত্ব আছে, যেখানে বাড়াবাড়ি আছে, এবং কোনো রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা গণমাধ্যমকেই পালন করতে হয়, এবং গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত।